আজ ভিডিও শুরুতেই আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব, একটা লেখা ফেসবুক থেকে সংগৃহীত। ঠিক আছে, তো পড়ছি। এক ব্যক্তির স্ত্রীর ৪৫ বছর বয়সে মৃত্যু হলো। সবাই যখন দ্বিতীয়বার বিয়ের পরামর্শ দিল, উনি তখন বললেন, স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে, ওকে নিয়েই কেটে যাবে। ছেলে যখন বয়স হলো, ছেলেকে সব ব্যবসা বুঝিয়ে দিয়ে কখনো নিজের কখনো বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন। ছেলের বিয়ের পর উনি আরও একাকী হয়ে গেলেন। তখন পুরো বাসাতে বৌমার অধিকারে দিয়ে দিলেন। ছেলে ও অফিস থেকে এসে ছেলের বিয়ের 1 বছর পর উনি দুপুরে খাবার খাচ্ছিলেন। ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইল, আর বউ জবাব দিল, আজ ঘরে দই নেই। খাবার খেয়ে বাবা বাহিরে হাঁটতে চলে গেল। কিছু পরে ছেলে তার বউয়ের সাথে খাবার খেতে বসলো। খাবারে পাত্রে ভরে দই ছিল। ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিসে চলে গেল। কিছুদিন পর ছেলে নিজের বাবাকে বললেন, আজ আপনাকে কোর্টে যেতে হবে, আর আজ আপনার বিবাহ হচ্ছে। পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে তাকিয়ে দেখলো আর বললেন, বাবা, আমার আর বিয়ের দরকার নেই, আর আমি তো তোমাকে এত স্নেহ দিই যে তোমারও মায়ের দরকার নেই, তো আবার বিয়ে কেন? ছেলে বলল, বাবা, না আমি নিজের জন্য মা আনছি, না নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি, আমি তো কেবল আপনার জন্য দইয়ের ব্যবস্থা করছি। কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকব, আর আপনার অফিসের এক কর্মচারীর মতো বেতন নেব, যাতে আপনার বৌমা জানতে পারে দইয়ের দাম কত। বাবা মা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন, কিন্তু তারা আমাদের দয়া নয়, বরং আমরা তাদের দয়াতেই বেঁচে থাকি। বেঁচে থাকুক পৃথিবীর সকল বাবা মা, গড়ে উঠুক প্রতি ঘরে এই রকম আদর্শ। তো কেমন লাগলো বলুন? আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, হঠাৎ মনে হতেই পারে যে এই গল্পটা আমাদের সাথে শেয়ার করলে কেন। তো যারা বোঝার তারা তো নিশ্চয়ই বুঝে যাবেন যে এই যে এখন যাদের নিয়ে আমরা সবচেয়ে বেশি আলোচনা করছি, সন্দীপ আর তার ফ্যামিলি। তো আজকে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে সন্দীপের জীবনেও, যদিও সিচুয়েশনটা সম্পূর্ণ আলাদা। যেখানে এখানে যে গল্পটা আমরা পড়লাম, সেখানে কোনো স্ত্রী তার অকাল প্রয়াণ হয়েছে, তারপর তার স্বামী কি করছে সেই গল্পটা আমাদের সাথে শেয়ার করা হলো। তো চিন্তা করে দেখুন, সেখানেও কিন্তু একটা বয়সের পরে একটা সঙ্গী লাগে, যেখানে কিন্তু মানে শারীরিক চাহিদা থেকেও অনেক ঊর্ধ্বে হয়ে দাঁড়ায় মানসিক চাহিদাটা। একটা মানুষের পাশে থাকবে নিঃস্বার্থভাবে, তার সমস্ত কিছু দেখাশোনা পরস্পর একে অপরের করবে, একটা হাত লাগে। যেরকম আমরা বেলা শেষে সিনেমাটাতে দেখেছিলাম, সেই বয়সের একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও কিন্তু চাওয়া পাওয়ার অনেক অনেক অন্তর থেকে যায়। সেখানেও কিন্তু শুনেছিলাম আমরা যে এই যে স্বামী স্ত্রীর মধ্যে সুস্থ সম্পর্ক বজায় রাখার জন্য একটা দুজনের মধ্যে পারস্পরিক কথাবার্তা, একে অপরের পাশে আছি সম্পূর্ণ, সেটা লাগে। তো এখানে দেখলেন যে ঘটনাটা, আজকে চিন্তা করুন, এই যে সন্দীপকে আমরা সবাই বলছি যে তোমার ছেলে আছে, ছেলেকে বড় করতে করতে তোমার জীবনটা তো কেটেই যাবে, তোমার তো জীবনে ছেলে আছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সেই ছেলেরও কিন্তু একটা পরবর্তীকালে জীবন থাকবে। তো সে তার বাবাকে ভীষণ ভালোবাসবে, কিন্তু তার জীবনে যে আসবে, সে যদি বাবাকে না চায়, তাহলে সেই বাবার কি হবে, তাই না? তো যাই হোক, এটার কথা ভেবেই আমি কোনোভাবে রিলেট করতে পারলাম। যখন গল্পটা পড়লাম তখন আমার মনে হলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করলাম। তো অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন। তো এতক্ষণে তো বুঝতেই পারছেন যে ভিডিওটা কী নিয়ে হচ্ছে, অবশ্যই সন্দীপদের নিয়ে ভিডিওটা হচ্ছে। তো সন্দীপের আগের ভিডিওটাতেও দেখেছিলাম যে খুব ছোট্ট একটা ভিডিও রাখলো, আর সন্দীপের যখন কথা বলছিল সেই কথার মধ্যেই বেশ কিছু কথাও বলছিল, তাতে বুঝছিলাম যে অনেক চাপা কষ্ট ওর মধ্যে আছে। আমরা সেটা না বুঝি, সেই কষ্টগুলোকে যতই ওই হা 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 করে হেসে উড়িয়ে দিক,
যার জন্য কিনা কিছু সেন্সিবল মানুষ যারা নিজেদের ভীষণ সেন্সিবল আর শিক্ষিত মনে করে, তারা ওর ওই হাসিটাকে নিয়ে রঙ্গ কৌতুক করে দুটো পয়সা ইনকাম করছে। কিন্তু ওই হাসিটার পেছনে যে কতটা কষ্ট, সেটা যারা সত্যিকারের সেন্সিবল তারা বুঝবে। কারণ এই ছেলেটার দোষ কিছুই ছিল না, দোষ একটাই যে ও বুঝতে পারেনি ওর সংসারের যে গতিটা কোন দিক দিয়ে যাচ্ছে, কোনখান দিয়ে যাচ্ছে, ও যার সাথে সংসার করছে তার ভেতরে ভেতরে কি চলছে ও বুঝতে পারেনি। বাদবাকি ও নিজের সংসারের জন্য যেটা বেস্ট করার সেটাই করতো। বাবা মাকে ভালোবাসা, বাবা মাকে সম্মান দেওয়া, বাবা মায়ের কথা অনুযায়ী চলা, অনুযায়ী চলুক না চলুক বা কোনো কথার আগে বাবা মার কাছ থেকে একটা জাস্ট পরামর্শ যে আমি এটা করছি, ঠিক আছে তো? বাবা মা আটকাবেন না, বাবা মা হেসে আনন্দ করেই বলবেন, উল্টে দরকার পড়লে যতটা পেরেছে কোঅপারেশনই করেছে। নাহলে চিন্তা করে দেখুন, এই যে সন্দীপের যে সো কল্ড এক্স জীবন সঙ্গিনী, সে যেরকমভাবে মানে লাইফ কাটিয়েছে, সে কি পারতো? ছেলের শুধুমাত্র ছেলের জন্য কতটুকুই বা করতে হয়েছে তার নিজের। এই যে আজকে যদি কেরিয়ারের কথাই বলা হয়, সবাই আমরা বলি যে ওরই আসল ইচ্ছা ছিল, সেই জন্যই কিনা দিদির থেকে দিদি কীরকমভাবে লুটছে, দিদি জামাইবাবু কীরকমভাবে ঠকাচ্ছে, এই জিনিসগুলো ভালো করে রপ্ত করে, হ্যাঁ, খবর নিয়ে পারিবারিক ভেতর থেকে খবর বার করে যে কতটা ইনকাম করছে, কতটা আমাদের দিচ্ছে, কতটা নিজে রাখছে, এই সমস্ত খবরাখবর নিয়ে সে তো তাহলে আলাদা হতো না, না? আশা করি বুঝতেই পারছেন, ও প্রথম থেকেই চেয়েছিল যে ওরকম ধরনের লাইফ। তো সেখানে সন্দীপকে চিন্তা করুন, ও শুধুমাত্র নিজের সংসারটা বোঝে, দুটো বাজার করব, দুটো রান্না হবে, খাবো, এই ওরকমভাবেই যেরকম বাবা মা সব রয়েছে হাসি ঠাট্টা ওরকম মজা করে কাটিয়ে দেবো, এটাই ওর লাইফ ছিল। ওকে কিন্তু খুব একটা বেশি উচ্চাসা ওর মধ্যে খুব দেখিনি কোনোদিনও। ও মাটির ছেলে, মাটির মতো করেই থাকতে পছন্দ করে। এই হালে ফিলে এখন লোককে দেখছে, সবাইকে দেখছে, দেখে ওর মধ্যেও মনে হয়েছে যে হ্যাঁ, যেসব ইচ্ছাগুলো আমি কোনোদিনও করিনি, হয়তো সেই ইচ্ছাগুলো আমারও অধিকার আছে, আমারও অধিকার আছে। কোনো মানুষ যদি নোংরামি করে নিজের স্বপ্ন পূরণ করতে পারে, তো আমিও এতদিনে যেটুকু করেছি তাতে অন্তত কিস্তিতে নিজের পছন্দের জিনিসটুকু নিতে তো পারি। কিস্তিতে আমার যে স্বপ্নটা পূরণ হবে, হোক না, তাতে ক্ষতি কি? তো যাই হোক, আজকে কৃষাণুকে দেখছিলাম যে বাবার একটা বেল্ট পড়ে গেছে, তো সেটাও এসে এনে দিল যে বাবা তোমার বেল্টটা কিন্তু পড়ে গেছে। তো সেই সময় সন্দীপ বলছিল যে কৃষাণু আমার কিন্তু খুব খেয়াল রাখে, ওর যে শেভিং কিটটা সেটা মনে হয় মেশামশাই নিয়ে গেছে। তো সেটা দেখে কৃষাণু সঙ্গে সঙ্গে বলেছে যে তুমি কেন নিয়েছো, এটা তো আমার বাবার জিনিস। তো সেই কথাটা যখন বলছিল সন্দীপ, তাতে বুঝতে পারছিলাম যে কৃষাণু খুব ওর বাবার চিন্তা করে। তো আশা করব এই যে গল্পটা আমরা আজকে শুনলাম, যে গল্পটা আমি আপনাদের শোনালাম, সেই গল্পতে যে ছেলে, সে যেরকম শেষ বয়সে তার বাবার জন্য দইয়ের ব্যবস্থাটা করেছিল, আশা করব কৃষাণু যদি সত্যি ওর বাবা নিজেই এরকম দইয়ের ব্যবস্থা করে নেয়, বা ওর উচিত বাবার দিকটা চিন্তা করা, সব দিক দিয়ে সমস্ত দিক দিয়ে। না, আমরা তো অনেক কিছুই দেখেছি, সেগুলোকে সুন্দরভাবে মেনেও নিয়েছি। যেমন কুচকুচ হোতায় একটা 8 বছরের বাচ্চা, সে জোর করে তার বাবার সেকেন্ড ম্যারেজ করায়। তো সেই সিনেমাটা এত হিট, মানে এতগুলো মানুষের মনের মধ্যে যখন গিয়ে গেঁথে গেছে, তার মানে নিশ্চয়ই তারা এই জিনিসটাকে সাপোর্ট করে, তাই তো? তো সেরকমই চাইবো যে ছেলে বড় হওয়ার সাথে সাথে যাতে বাবার ব্যাপারটাও একটুখানি বোঝে। তো সন্দীপ বলছিল যে অনেক কিছুই আছে যেগুলো কিন্তু ক্যামেরার সামনে বলতে পারি না, অবশ্যই বলা যায় না, সব কথা বলা যায় না। তো দেখলাম যে প্রেসক্রিপশন এগুলো সব ঘাটছিল, তখনই দেখে বুঝলাম যে শারীরিক কোনো মানে প্রবলেম হয়তো হয়েছে। তো যাই হোক, ওদের ঘরের রং, মানে বাড়ির রং খুব সুন্দর হচ্ছে। আর আগের দিন কৃষাণুকে নিয়ে গেছিলো ফুচকা খাওয়াতে, তো সেখানে কৃষাণুর একটা কথা খুব ভাল লাগলো, মানে কতটা বুদ্ধি রাখে চিন্তা করে দেখুন। যখন বলছিল কৃষাণুকে, যে সন্দীপ বলছিল যে তুমি যদি ফুচকা খাও তাহলে বলো, কাকাকে বলো, কাকা দেবে। তো সেখানে বলছে না, আমি বলবো কেন, আমি যদি বলি তাহলে আমার কাছে তো টাকা নেই, আমি বললে তো আমার টাকা দিতে হবে, তুমি বলো, তাহলে তার মানে তুমি টাকা দেবে।
মানে এই যে জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো ও বোঝে, যে বলেছে, যে অর্ডার দিয়েছে তাকেই টাকাটা দিতে হয়। হ্যাঁ, তো সেই যে খাবার যে আর কি বলেছে আমি খাবো তাকেই টাকাটা দিতে হয়, এই ছোট ছোট জিনিসগুলো যে ও বোঝে, তার থেকেই বুঝি যে ছেলেটা সত্যি মানে বেশ ভালোভাবে মানুষ হচ্ছে, আর সমস্ত কিছু যে চার পারিপার্শ্বিক সব কিছু বুঝছে, ভালো লাগছে। তো যাই হোক, ওর শরীরটা খুব খারাপ। তো সেই শরীর খারাপ নিয়ে দুটো কথা বলতে চাই। প্রথমত হচ্ছে গিয়ে কুল। এই কুলটা কিন্তু আমরা সবসময় অনেকেই জানি, বা যারা জানেন না তারা জেনে নিন। কুলের মধ্যে, কুল খেলে কিন্তু একটু সেলেসার ধাত আছে যাদের মধ্যে, তাদের কিন্তু প্রবলেম হয়। দেখবেন পাকা কুল যখন আপনি বার করবেন, দেখবেন তার মধ্যে একটা সর্দি সর্দি ব্যাপার থাকে না। তো কুল খেলেই কিন্তু একটুখানি প্রবলেম হতে পারে, ঠান্ডা লাগার প্রবলেম হতে পারে। ও তো খুব ছোট, সেই জন্য হয়েছে। তো অ্যান্টিবায়োটিক হয়তো খাওয়ানো হবে। তো অ্যান্টিবায়োটিক অবশ্যই কিন্তু ডাক্তার না দেখিয়ে খাওয়ানোর কথা না। তো আজকে আমাকে কমেন্ট করেছেন, তো যিনি কমেন্টটা করেছেন তার নামটা আমার মনে পড়ছে না, বাট আমি কমেন্টটা পড়েছি। উনি বলেছেন বলতে যে কৃষাণুর জন্য যেন আলাদা করে একটু রান্না করে দেওয়া হয়। মানে ও বাড়িতে যা রান্না হচ্ছে সেই রান্নাই ও খাচ্ছে, অনেক সময় সেটাতে ঝাল থাকলে ও খেতে পাচ্ছে না, শুকনো ভাত দিয়ে খাচ্ছে। তো সেটা উচিত না, ওর জন্য আলাদা করে একটু রান্না করে দেওয়া। তো তোমাদের বাড়িতে রোজই মোটামুটি মাছ আসে, যদি মাছ আসবে, ওর জন্য কিচ্ছু না, একটুখানি আদা, একটু জিরে, আর তার মধ্যে কটা গোলমরিচটা রোজ ওর খাবারে রাখবে। গোলমরিচের যে ঝাঁজ বা ঝাল, সেটা শরীরের পক্ষে খুব ভালো। তো হালকা একটা ঝাঁজও আসবে, আদা, জিরে আর গোলমরিচ দিয়ে একটা মানে বেটে নিয়ে, ওইটা দিয়ে আলু, পেঁপে, যা যখন যেরকম সবজি আছে সেই সবজি দিয়ে পাতলা করে ওকে একটা মাছের ঝোল করে দাও। ওটা ওর পক্ষে খুব ভালো, একদম সামান্য তেল দিয়ে ওটাও ওইটুকু আরামসে করেই নেওয়া যায়, কোনো চাপ নেই। এত কিছু তোমাদের রান্না হয়, তো ওর জন্য একটা করে নিলে, দুবেলার জন্য করে রাখলে কোনো আর ঝামেলা থাকলো না। কাঁচকলা, কখনো মনে হলো কাঁচকলা, তোমাদের তো সবজির কোনোই অভাব নেই, যে কোনো সবজি দিয়ে ওকে পাতলা ঝোল, কিচ্ছু দেবে না, শুধু ওই জিরে, আদা আর গোলমরিচ তিনটা একসাথে বেটে নেবে, নিয়ে দেবে। আর যখন চিকেনও করবে, ওকে চিকেনের জন্য কিচ্ছু না, এই একটু কুচিয়ে একটু পেঁয়াজ, একটু আদা, একটু রসুন কুচালে, ওটা একটু ভেজে তার মধ্যে চিকেন দিলে, আর একটুখানি সবজি সব দিয়ে প্রেসারে সিদ্ধ করে ওই স্টুটা ওকে খাওয়া খুব ভালো। তার সাথে সাথে তোমাদের খাবার যেরকম খাচ্ছে অবশ্যই খা, ঠিক আছে? এটাই আমার বলা ছিল। দেখো, এটা আমার মনে হয় খেলে ওর ভালো হবে, কারণ শুকনো ভাত, কোনো সবজি টবজি যাচ্ছে না বাচ্চাদের। তো যদিও ও একটা হেলথ ড্রিঙ্ক খায়, আর আমরা সবাই জানি কোনো হেলথ ড্রিঙ্ক টাইপের জিনিস ওটাতে পুরো একটা প্ল্যান্ট ফুড। তো ওর যেই সব ডেফিসিয়েন্সি আর কি খাবারের মধ্যে যেগুলো পাচ্ছে না, সেগুলো কিন্তু ওই দুধের মাধ্যমে ও সমস্ত কিছু পেয়ে যাচ্ছে। তো সেদিকে চিন্তা করার বিষয় না। আর এইটা হচ্ছে এখন সিজন চেঞ্জ, সবসময় সিজনে জানেন যে বাচ্চাদের এইসব হয়, তো ওগুলো ভয় পাওয়ার কোনো ব্যাপার নয়। তবে হ্যাঁ, একটা দুরন্ত বাচ্চা সে যখন চুপচাপ শুয়ে থাকে, দেখতে কারোর ভালো লাগে না। তো কৃষাণু তাড়াতাড়ি খুব ঠিক হয়ে যাবে। ডাক্তারের সাথে পরামর্শ করে, যদি ডাক্তার দেখে একবার নিয়ে যাও, দেখে যদি বোঝেন যে হ্যাঁ অ্যান্টিবায়োটিকটা না দিলে চলবে না, তো দিয়ে তোমরা আর কি ওটা পুরো কোর্সটা কমপ্লিট করে দাও, ঠিক হয়ে যাবে। আর খাওয়া দাওয়ার দিকটা, এই যে রান্নার দিকটা একটুখানি খেয়াল রেখো, আর কুলটা ওকে আর খেতে দিও না। তো আজকের ব্লগের বেশিরভাগটাই হচ্ছে কৃষাণু একেবারে মাতিয়ে রেখেছে। দেখলাম কৃষাণুকে একজন ভয়ঙ্করভাবে ভাইপো বলেছে, কি রেগে গেছে, বলছে বাবা আমাকে ভাইপো বলছে, যেন মনে হচ্ছে ভাইপো আমাদের এখন বাংলা অভিধানের নতুন কোনো গালি। তো যাই হোক, সেই যে ডেকেছে সেও আবার বলেছে ক্ষমা ভাই, আর ভাইপো ডাকবো না, তার চেয়ে বরং কাকা ডাকবো। সেটাতে কি লজ্জা। তো তারপর হলো গিয়ে কুল। ওরে বাবা, কুল একেবারে পাট ছিল দেখলাম, আর সেখানে তো পারতে একবার ঠাম্মির গায়ে পুরো একটা ঘা দিয়েই দিচ্ছিল। তো তারপর হলো গিয়ে কুল মাখার পর্ব। তো সেখানে প্রথমে নোরা, সেই বিখ্যাত নোরা, মনে আছে? সেই নোরা সম্পর্কে আমরা কত গল্প শুনেছিলাম। নোরা হাতে আত্মরক্ষার জন্য একজন উঠেছিল, মনে আছে? নিজের আত্মরক্ষার জন্য নাকি নোরা তুলেছিল। আসলে সে যে তালাটা ভাঙতে চেয়েছিল, সেটা তো পরবর্তীকালে জানতে পেরেছি। তো যাই হোক, সেই নোরা দিয়ে দেখলাম আজকে কুল থেতো করা হচ্ছে। তো কুল থেতো করছে শিলাদেবী, আর কৃষাণু বলছে তুমি অনেক করেছো, এবার আমাকে দাও। সে নিজেই কুল থেতো করলো। কুল থেতো করে দেখলাম আজকে ওই দেখো পাখি বলে বাবাকে সে কুল খাইয়েও দিল। তো তারপর মাখা হলো বেশ ভালো করে, কাঁচা লঙ্কা,
তারপর ধনেপাতা সব দিয়ে বাটা হলো, তারপর তার মধ্যে নুন, এই লবণ, কৃষাণু বলছে চিনি দেবা, লবণ দেবা, দিয়ে ভালো করে মাখবা। তো সেই ভালো করে মেখে খাচ্ছে যখন, তখন আবার সেই লবণের ছিটা একটু শিলাদেবী আমাদেরও গায়ে, আজকে তোর পিসিদের দেখবি পুরো মুখ থেকে হবে, সব জানে কিন্তু তার সত্ত্বেও নিজে করে খেয়ে আমাদেরকে দেখালো। তো যাই হোক, কুলটা ভালো মাখা হয়েছিল, বুঝতেই পারলাম। আবার কলা পাতা কেটে নিয়ে আসলো, কলা পাতার মধ্যে করে খেলো। একটা অদ্ভুত ব্যাপার, ভালো, খুব সুন্দর। তো তারপর দেখলাম যে সন্দীপের আসলে একটু চাপটা বেশি পড়ে যাচ্ছে, কারণ একই সাথে এত মিস্ত্রিরা সব কাজ করছে। একটা মিস্ত্রি বাড়িতে কাজ করা সেটা একটা বিশাল হেক্টিক ব্যাপার, কারণ এই রাখছে, এই দাদা এটা দেখে যান, দাদা ওটা দেখে যান, একটা কোনো কাজে ঠিকমতো আর কি কোনোভাবে বুঝতে পারবে না যতক্ষণ তারা কাজ করবে। তো যাই হোক, একই সাথে সব হয়েও যাচ্ছে, এটাও সত্যি কথা। এরপর যখন কাজ সব শেষ হয়ে যাবে তখন তো অখণ্ড আর কি বিশ্রাম, তখন তো আর এদের পিছনে দৌড়াতে হবেই না, তখন আবার খুঁজতে হবে যে কোথায় কি নিয়ে দেখাবো, কি নিয়ে করবো। তো এই কাজ দেখানোটাও কিন্তু এখন একটা ব্লগের অঙ্গ হয়ে গেছে। তো সেখানে বললো যে ফল সিলিংয়ের মিস্ত্রি এসছে, আর দেখলাম কাঁচ ওদের বাথরুমের পুরো সাজসজ্জা মানে পুরো পরিপূর্ণ করার জন্য কাঁচ এনেছে, আরও যেসব জিনিসগুলো এনেছে বললো ওটা একটা আলাদা ভিডিও করে আমাদেরকে দেখাবে। তো তারপর দেখলাম মাকে হেল্পও করে দিচ্ছে, কি না বাঁধাকপি কেটে দিচ্ছে, রান্না হচ্ছে যখন বাঁধাকপি, শিলাদেবী বলছে হেল্প করছে, হেল্প করবে না? হ্যাঁ অবশ্যই, তো হেল্প তো করেই। আমাদের চোখে যখন সব কিছুই পড়ে, আগেও পড়তো, কিছু মানুষ যারা দেখতে তখনও পায়নি, আজও দেখতে পাবে না। তো বাঁধাকপির বড়া করবে বললো, তার জন্য সব কেটে কুটে দিল। তো কৃষাণু তো রাতের বেলা দেখলাম যে একটু শরীরটা খারাপ হয়েছিল, জ্বর এসেছে। তো বাচ্চাদের জ্বর বড়দের থেকে একদম আলাদা। বাচ্চাদের যখন টেম্পারেচার ওঠে তখন 2 উঠে যায়, 2-এর বেশিও ওঠে, কারণ আমার ছেলের সাথেই হয়েছে, আমি সেই জন্য জানি। ওদের বাচ্চাদের যেরকম টেম্পারেচার চট করে ওঠে, আবার চট করে নেমেও যায়। যেমন বাচ্চাদের, বড়দের যদি 100 হয় সেটা অনেক বেশি, বাট বাচ্চাদের ওই 100 সমানটা কিন্তু 102, ঠিক আছে? তো চিন্তা করো না বললে চলে না, চিন্তা মানুষের এসেই যায়। তো যাই হোক, ব্লগের শেষ অবধি গিয়ে দেখলাম যে কৃষাণুর জ্বরটা মনে হয় নেমেছে, মানে ওই যে ওষুধটা দেওয়া হয়েছে, প্যারাসিটামল দেওয়া হয়েছে, তাতে মনে হয় কাজ হয়েছে। তো সন্দীপ আজকে ভিডিওর মধ্যে কিছু কথা বললো, সেটা হচ্ছে গিয়ে কিছু মানুষ আছে যারা সন্দীপের ভিউজ কমে গেছে নিয়ে খিল্লি করছে। তো তাদেরকে সন্দীপ বলল যে এই এত আনন্দ করার কিছু নেই, আমি আমার কাজ ঠিকমতো করছি, কি করতে হবে না করতে হবে আমি সবই জানি, সব কিছুই সময় আসলে ঠিক হয়ে যাবে। তো সন্দীপকে আমি এটাই বলবো, যে আগেও বলেছি, যে যারা তোমার ভিউজ কমে গেছে বলে খিল্লি করছে, তারা কিন্তু তোমাকে ভালোবেসে এই কথাগুলো বলছে না, তারা তোমাকে হার্ট করার জন্যই বলছে। বা তুমি যত উত্তর দেবে তারা তত তোমাকে খোঁচাবে বা পোক করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে, তুমি নিজের মুখে না বলে নিজের কাজে যখন করিয়ে দেবে, এরাই দেখবে খুঁজে পাবে না তাদেরকে, তাদের কোথাও তুমি দেখতে পাবে না, তারা কোথার থেকে উবে যাবে, যেমন কর্পূর উবে যায় না, ঠিক তেমনি উবে যাবে। তো তুমি তোমার কাজ একনিষ্ঠভাবে করে যাও, নিজের সাথে শুধুমাত্র সত্যিকে সঙ্গী রেখো, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। নিজের কাজের প্রতি সম্মান রেখো। বাবা মা, কৃষাণু, অবশ্যই তোমার পারিপার্শ্বিক যত যারা তোমার সারাউন্ডিংস আছে, সবাইকে, তোমাকে ঘিরে যারা রয়েছে, তাদের সবার সাথে তোমার সুসম্পর্ক বজায় রেখো। আর যারা তোমার খারাপ চায়, তারা সবসময় তোমার খারাপ চাইবে, তারা খিল্লি করবে, তাদেরকে যতটা পারবে ইগনোর করবে, দেখবে জীবনে শান্তি বজায় থাকবে, ঠিক আছে? তো এই অবধি ভিডিওটা রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।